অয়নের এহেন কথায় হেসে ফেলল কিয়ান। সে জানে ছেলেটা মজা করছে, আর এর পেছনে কোনো ব্যাখ্যাও নেই। দু ভাই সোফায় বসেছিল, অপরা শরবত নিয়ে ফিরল। অয়নকে দেখে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে মাত্র এক গ্লাস শরবতই বানিয়েছে। কিয়ানের হাতে শরবতের গ্লাস তুলে নিল অপরা, তারপর অয়নের দিকে চাইল। অয়ন ভ্রু বাঁকিয়ে বলল, তাকিয়ে আছিস কেন? শরবত বানিয়ে নিয়ে আয়। এই প্রথম অপরা সরাসরি বিরোধ করে বলল, পারবো না, দাদিজানকে বলেন আপনাকে বিয়ে করাতে। আপনার বউ এসে এইসব করবে, আমি করব না। কথাগুলো বলে চলে গেল অপরা। কিয়ান শরবত শেষ করে বলল, তোদের দুজনকে নিয়ে আমার ভয়াবহ এক ভাবনা আছে। কিয়ানের কথাই ঘুরে তাকালো অয়ন, দৃষ্টিতে প্রশ্ন। আমার কেন যেন মনে হয় তোরা দুজনে শেষমেশ সত্যি সত্যি বড় হয়ে যাবি। অয়ন যেন মজা পেল, ও শব্দ করে হেসে ফেলল, তারপর বলল, অপরা আমার স্নেহের, ওর প্রতি আমার আলাদা টান রয়েছে ছোট থেকেই, আদরের। তবে সেটা কিন্তু বউ করার জন্য নয়। কিয়ান সহজ চোখে তাকালো। তার হৃদয়টা কোথাও একটা ছটফট করছে, ভেতরে অশান্তি ঠেকছে। সবকিছু নিয়েই তার ভীষণ ভয়, কেমন যেন ঘরকুনো স্বভাবের হয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত ভাবে নুহাস কিছুদিন অসুস্থ হয়েছিল, সেজন্য পড়ানো শুরু করতে পারেনি। বিষয়টির জন্য সে লজ্জিত ছিল। তবে অয়ন সেদিন কল করে সহজ হতে বলল। অসুস্থতা তো বলে কই আসে না, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে অপরা। মেয়েটি তখন থেকে চোখ মুখ অন্ধকার করে আছে, যেন তাকে জোর করে বিয়ের আসরে বসিয়ে দেওয়া হয়েছে। আর সে শপথ করে কবুল বলবে না। তার মুখের অবস্থা দেখে এমনটাই মনে হলো নুহাসের। এক পর্যায়ে সে মুখ খুলল। অপু, তুমি কি আমার পড়াশোনায় অসন্তুষ্ট? মুখের ওপরে হ্যাঁ বলা যায় কি? যদি বলা যেত তবে অপরা নিশ্চয়ই সেটা বলে দিত, কিন্তু এখন যে সে উপায় নেই। সে বড় হতাশ হয়ে তাকালো। এই সময়টাই টিভিতে তার প্রিয় সিরিয়াল দেখানো হয়। বজ্জাত অয়নটার জন্য সব ভেস্তে গেল। নুহাসের চোখ মুখ রক্তশূন্য হয়ে পড়েছে। সে বেশ চমকায়িত। তার জীবনের প্রথম টিউশনিতে এমন পরিস্থিতি হবে সে স্বপ্নেও ভাবতে পারে না। অপরার মুখে কুলো পাটা দেখে ধাক্কালো কথা, চোখ দিয়ে বোঝালো উত্তর করতে। অপরা লম্বা একটি নিঃশ্বাস ফেললো, তারপর বলল, আপনি পড়ান। সেটা অবশ্যই, তবে তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে একদমই আগ্রহী নও। আসলে আমি একটু পড়াচোর। কথাটা একদম ভারহীন ভাবে বলে ফেললো অপরা। নুহাসের দুগাল রক্তিম হয়ে গেল। এহেন ছাত্রী এই জীবনেও কল্পনা করতে পারে না সে। পড়াশোনার পর্ব চুকিয়ে ভেগা ভেগা মুখশ্রী নিয়ে বের হলো অপরা। মাঝে ছোট গিন্নির সাথে দেখা হলো। অপু, কি হয়েছে রে? যা হবার তা তো আগেই হয়েছে ছোট মা। কটা বেজে গেল, আমার প্রিয় সিরিয়াল। অপরা পারে না কেঁদে ফেলতে। তার এখন অপেক্ষা করতে হবে, আবার যখন দেখানো হবে তখন দেখতে পারবে সে। মাঝের এতগুলো ঘন্টার কথা স্মরণ হলেই অপরা কান্না পাচ্ছে। সে সোজা ছাদে উঠে গেল। সেখানে স্টোর রুম আছে, যাওয়ার পথে খটখট আওয়াজ শোনা গেল। উকি দিতেই দেখা গেল কিয়ানকে, হাতে একটা ক্যানভাস। রংটা দেখে চট করেই সেদিনের কথা স্মরণ হলো অপরার। আর একটু দেখবে অমনি ওর কান টেনে ধরলো অয়ন। ব্যথায় ঈষৎ আর্তনাদ করে উঠল মেয়েটি। লাগছে আমার। লুকিয়ে কি করছিস তুই? সেটা আপনাকে বলতে হবে। আলবাত হবে। ছাড়েন, ব্যথা পাই তো। তো পাওয়ার জন্যই তো দিয়েছি। কথাটা বলে আরেকটু জোরে কান মলে দিল অয়ন। অপরার চোখ দুটো জলে সিক্ত হয়ে গেল। দাদিজানকে বলবো, আমি এক্ষুনি বলবো। অয়ন এগিয়ে এসে পথ আটকে ধরল। অপরার চোখে জল। বেশি ব্যথা লেগেছে? আচ্ছা, সরি। কথাটা বলে স্নেহের হাত দিয়ে মাথায় ঠেকালো অয়ন। অপরাও কেমন এই সামান্য স্নেহেই গলে যায়, একদম ছোট থেকে। বিষয়টি যেন ওর পুনরাবৃত্তি হয়। অয়ন সর্বদা তাকে মারবে আর সে কান্না করবে। শেষমেশ একটু আহ্লাদ পেয়ে অপরার মান ভাঙবে। কি এক জটিল সম্পর্ক তাদের। অয়ন পকেট থেকে চকলেট বের করে বলল, কথাগুলিকে বলেছিস তো? কি বলবো? ঘটনা যেন ফাঁস না করে। অপরার মাথায় বুদ্ধি এলো। ও হেসে বলল, সে বলেছি, তবে একটু রিস্ক আছে। রিস্ক কেন? অপরা হাত চুলকাতে শুরু করলো। অয়ন ঠোঁট কামড়ে চেয়ে আছে। টাকা চাই? হুম, বেশি না, 500। 500? বেশি না বলছিস? আপনি তো বড়লোক অয়ন ভাই, 500 তো হাতের ময়লা। কথাটা একদমই ঠিক না। অয়নের হাত খালি হয়ে আছে। সেদিন নীলার জন্য উপহার কিনে একদমই পকেট খালি। ও তবুও 500 টাকা বের করে দিল, তারপর বলল, মনে রাখিস কিন্তু ঘটনা কাউকে বলা যাবে না। ওকে, মনে থাকবে। কথাকে ঘুষ দিয়ে দিব আমি। অপরার মনটা ভালো হয়ে গেল।
এটা সত্য, অয়নের থেকে প্রায়শই সে ঘুষ পেয়ে থাকে, আর সেই টাকায় বেশ ভালোভাবে ঘোরাফেরা হয় তার। 500 থেকে 100 দিবে কথাকে, আর বাকি 400 দিয়ে বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাবে। ভাবতেই অয়নের উপর হওয়া রাগ কেমন ধুয়ে মুছে যাচ্ছে। নতুন এক মিশনে নেমেছে অপরা। কথা মিশনের নাম কিয়ান ভাইয়ের পেন্টিং রহস্য। অপরা ওই ছবিখানার একাংশ দেখতে পেল। তারপর থেকে তার ঘুম নেই। এর পেছনে বড় একটি কারণ, পেন্টিং এ যে ব্যক্তিটি ছিলেন তিনি নারী। এর থেকেও বড় বিষয়, পেন্টিং এর নারীটি যে শাড়ি পরেছে সেই রকম একটা শাড়ি অপরারও রয়েছে। আঁচলখানা দেখতে পেয়ে হৃদয়টা কেমন করে উঠেছিল। না, এই রহস্য উন্মোচন না করা অবধি শান্তি নেই। অপরার কথা এখন চুপিসারে কিয়ান ভাইয়ের কক্ষে প্রবেশ করবে। তার আগে দেখে নেওয়া জরুরি মানুষগুলো ঘুমোলো কিনা। কিয়ান ভাইয়া অবশ্য বাসা নেই, তিনি আজ দোকানে রয়েছেন। কাল বড় একটা অর্ডার আছে, সেটির সমস্ত দায়িত্ব তার ঘাড়ে। আর এই সুযোগটাই অপরার হৃদয়কে মিশনে নামাতে বাধ্য করেছে। আর তার সঙ্গী হয়েছে কথাকলি। মেয়েটা ঘুমো ঘুমো চোখে উঠলেও এখন তার ঘুম পালিয়ে গেছে। এইরকম মিশনে ভীষণ আগ্রহ তার। যখন শুনলো ভাইয়ার ঘরে মিশন, তখন তো কথাই নেই। ওর বরাবরই ভাইয়ার রুমটা ঘেটে দেখার বড় ইচ্ছে, তবে হয়ে ওঠে না। মানুষটা তো আর অয়ন ভাই নয়, মানুষটা যে বড় শীতল প্রকৃতির, যার মাঝে আহামরি কিছু নেই, একদমই নিস্তেজ। কিন্তু অপুবু যখন বলল ভাইয়া বিশেষ এক পেন্টিং করেছে, তখনই ওর মস্তিষ্ক থেকে ঘুমের দল পালিয়েছে। এখন মুখরোচক খবরটা সে জানে না, এই বিষয়টা বড় অবাক হয়েছে। তবে শেষমেশ সে মেনে নিয়েছে, পৃথিবীর সবাই তো সব জানবে না, তাই না? সেই জন্যই তো কিয়ান ভাইয়ের পেন্টিং রহস্যের খবর অপুবুর থেকে জানতে হলো। আরে কথা, এই দিন এলো তার জীবনে যেখানে সকল ঘটনা সবার আগে তার কানে আসে। সেখানে নিজ ভাইয়ের গোপন রহস্যই কিনা অপুবুর থেকে শুনতে হলো। মেজাজ কিছুটা খারাপই হলো বটে, তবে বেশি ভাবার সুযোগ হলো না। তার পূর্বেই মাথায় ঈষৎ আঘাত পড়ল, আর সেটি দিল অপুবু। কি রে, কোন ধ্যানে তুই? মাথায় হাত বুলাতে বুলাতে কথা বলল। এটা কি হলো ও বুবু? কোনটা? তোকে মারলাম তাই? না, তাহলে? সব খবর সবার আগে আমার কানে পৌঁছায়, অথচ ভাইয়ার এই রহস্যের কথা এখনো জানলাম না আমি। অপরা বেশ ভাব নিয়ে দাঁড়ালো, কোমরের দুপাশে হাত রেখে একটু কাশলো, যেন গলা পরিষ্কার করে নেবার প্রয়াস। ও বুবু, তুমি জানলে কেমন করে? আরে আমি দেখেছি, চা দিতে এসে দেখেছিলাম, তাকিয়েছি, বিধায়ক ঘর থেকে বের করে দিল। ইস, ভারী অন্যায় তো। অপরা আর চোখে তাকালো। কথা তাকে ইমোশনাল করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু না, সে ইমোশনাল হবে না। ঘর থেকে বের করে দেওয়া অস্বাভাবিক না, ওটা ওর যে নিজের ঘর নয়। ও ফুস করে দম ফেললো, তারপর বলল, তুই নিজের ঘরগুলো দেখে আয়, সবাই ঘুমিয়েছে কিনা। আমি অয়ন ভাইয়ের ঘরটা দেখে আসি। আচ্ছা। কথা চললো নিচের তলার ঘরগুলো চেক করতে। আর অপরা এলো অয়নের ঘরের কাছে। ছেলেটা অসম্ভব বেয়াদব, রাত ভোর প্রেম করে, ফোনে কথা বলা যেন শেষ হয় না। 1 ঘন্টা আগেও দেখে গিয়েছি নীলাপুর সাথে রোম্যান্স চলছে। আজ তো বেয়াদব। স্বাভাবিকভাবেই এ বাড়ির প্রায় সকলে রুমের দরজাগুলোই ভিড়ানো থাকে, তবে পুরোপুরি লক নয়। সেজন্য সবার ঘর চেক করা সহজ হয়ে গেল। অপরা বুক ভরে দম নিয়ে অয়নের রুমের দরজাটা খুলল। সমস্ত রুম অন্ধকার। সে ধীরে ধীরে পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করলো। অয়ন উবু হয়ে শুয়ে আছে, বালিশ একদম চেপে ধরে, যেটা ওর বালিশ নয়, বউ হয়। অপরার মাথায় এমন বাজে একটা চিন্তা এসে যাওয়াতে ও নাউজুবিল্লাহ পড়ল। আজকাল মাথায় সারাক্ষণ দুষ্টুমি চলে। নিজ ভাবনে হেসে ফেলল ও। একটু নিচু হয়ে অয়নকে ভালো মতন দেখতে লাগলো। আহারে, কি এক নিষ্পাপ মুখখানি! কিন্তু এই ব্যক্তি মোটেও নিষ্পাপ নয় যে, বরং ভারী দুষ্টু লোক। এই তো সেদিন নীলাপুকে ফোনের পাশ থেকে চুমু দিচ্ছিল, তার সেই দৃশ্যটি অপরা দেখে লজ্জায় নিয়ে যাচ্ছিল। যাক, সেসব পুরনো কথা। অপরার কাজ শেষ, অয়ন ভাই মোটামুটি ঘুমিয়ে যান। ও রুম থেকে যাওয়ার পূর্বে আরেকবার অয়নকে দেখে নিল, তারপর ভেঙচি কেটে বলল, বেদ্যপ ছেলে। অয়নের মুখোমুখি এ কথা অপরা বলতে পারবে না, তবে কখনো সখনো ছেলেটাকে ভারী সব কথা শুনিয়ে দেয় ও। যখন মাথা গরম থাকে, রাগ হয়, তখন কত কিছু যে বলে ফেলে। একবার তো অয়নের গাল কামড়ে দিয়েছিল, সেটার দাগ ছিল প্রায় 3 বছর। ওসব যদিও ছোটবেলার কাহিনী, তবে ভাবতেই অপরার হাসি পায়। ও হাসতে হাসতে করিডোরে চলে এলো। এদিকে কথাও সবার ঘর চেক করে এসেছে। দাদিজান তো আগে ভাগেই ঘুমিয়ে পড়েন, আর বাকিরাও ঘুমিয়ে পড়েছে। সব মিলিয়ে ময়দান ফাঁকা।
অপরার কথা মিশনের প্রথম ধাপ সফল হওয়াতে হাত মেলালো। তারপর এগিয়ে গেল কিয়ানের ঘরের দিকে। যেতে যেতে কথা বলল। অপুবু, বল। যদি কিয়ান ভাইয়ার ঘরে ছবিটা না পাই, তুমি যেহেতু ছবিটা দেখেছিলে, তাই সন্দেহ করেছি নিশ্চয়ই। ঘরে তো নাও তা রাখতে পারে। তাহলে চিলেকোঠার ঘরে যাব। ওখানে? হুম, সেদিন কিয়ান ভাইকে সেখানে দেখেছি। কথাটা বলেই কিয়ানের ঘরে দরজা খুলল অপরা। সঙ্গে সঙ্গে রঙের দারুণ সুবাস নাকে এসে ধরা দিল। মেয়েটির বুকের ভেতরটা রহস্যময় হয়ে গেল। ঠোঁটে এলো হাসি। ও আর কথা ঘরের ভেতরে প্রবেশ করলো। লাইট জ্বালাতে ঘরের চারপাশে অনেকগুলো পেন্টিং দেখা গেল। ক্যানভাসে রং তুলির সাহায্যে দারুণ সব কাজ। অপরা এগুলোর মর্ম বুঝলেও বাড়ির অনেকেই এসবের মূল্য বুঝে না। এর কারণ এ থেকে আহামরি টাকা আসে না। সবার মতে কিয়ান অনেক ভালো কিছু করতে পারত, যদি না রং তুলির পেছনে সময় নষ্ট না করত। কত বিচিত্র কথা সবার, অথচ কিয়ান নীরবে নিজের কাজ করে যাচ্ছে। অপুবু, কথার ডাকে ঘোর ভাঙল অপরার। ও দ্রুত এদিকটাই এলো। কথা একটা ক্যানভাস দেখিয়ে বলল। এটা? অপরা ক্যানভাস হাতে তুলে নিল। এখানেও একটা মেয়ের ছবি, শাড়ি পরা। তবে এটা সেই পেন্টিংটা নয়, এটা অর্ডারের কাজ, সেটা বোঝাই যাচ্ছে। অপরা হতাশা সুরে বলল। না। ফের ঘাটাঘাটি শুরু হলো। সমস্ত পেন্টিং ঘেটে দুজন একে অপরের দিকে তাকালো। হুম, নেই। তার মানে পেন্টিংটা চিলেকোঠার ঘরে রাখা। ওরা দ্রুত সব আগের জায়গায় রেখে চিলেকোঠার ঘরে ছুটল। কথা চিলেকোঠার ঘরে চল। ওরা দ্রুত সব আগের জায়গায় রেখে চিলেকোঠার ঘরে ছুটল। ঘরটা বেশ নোংরা হয়ে আছে, সেই সাথে লাইটটাও কাজ করছে না। সম্ভবত অনেকদিন পূর্বেই নষ্ট হয়েছে। সাধারণত এ ঘরে কারো আসা যাওয়া হয় না, সেজন্যই খেয়াল করা হয়নি। সিঁড়ির লাইট থেকে যতটুকু আলো আসছে তাতে কিছুই বোঝা যাচ্ছে না। অপরা ফিসফিসিয়ে বলল। ফোন নিয়ে আয়, এভাবে দেখতে পারবো না। কথা মাথা নাড়িয়ে চলে গেল। সে ভীষণ উল্লাসিত এই কাজে, বেশ মজাও লাগছে। কেমন একটা উত্তেজনা শরীর জুড়ে। কথা যেতেই অপরা একটু খোঁজার চেষ্টা করলো, তবে লাভ হচ্ছে না। আলোর তেমন বিচরণ নেই। আধারে ঢোবা সমস্ত ঘর। অপরার হাতের ময়লা পরিষ্কার করে যেই না ঘুরবে, অমনি একটি শক্তপোক্ত হাত তাকে ঝাপটে ধরল। শুরুতেই বলল, চোর চোর চোর, বাড়িতে চোর ঢুকেছে। তারপর যখন বুঝলো হাতের বাঁধনে যে আটকে আছে সে ছেলে নয় বরং মেয়ে, তখন চোর শব্দটি পরিবর্তন করে ডাকলো। চুন্নি চুন্নি, চোর না চুন্নি চুন্নি, বাড়িতে চুন্নি ঢুকেছে। তোমরা কোথায় আছো? বাড়িতে চুন্নি ঢুকেছে। বাবা, চাচু, দ্রুত আসো, চোর ঢুকেছে। থমথমে মুখে দাঁড়িয়ে আছে সবাই। অপরা মুখ লজ্জায় রক্তিম হয়ে আছে। এমন অপমান এই জীবনে হয়নি সে। শেষমেশ তাকে চুন্নি বলা হলো। বিষয়টা একেবারেই মানা যায় না, তবে কিছু বলবে সে উপায়টিও নেই। অয়নের রগরগে গলার সুরে প্রতিবেশীরাও জেগে উঠেছে। এক একজনের হাতে এক একটা অস্ত্র, কারো হাতে লাঠি আর কারো হাতে ঝাঁটা। এদিকে কথাগুলি চুপ। সে কোনো মতে নিজেকে বাঁচিয়ে তোলার প্রয়াস করছে। অয়নের বাবা এবার মুখ খুললেন, ছেলের দিকে তাকিয়ে বললেন। এই কাণ্ডটা না করলে হতো না? অয়ন কি বলবে? সে কি জানতো নাকি চুন্নি বলে যাকে ধরেছে সে আর কেউ নয় বরং অপরা। ও বুক ভরে দম নিল। অপরা যখন ঘরে প্রবেশ করেছিল তখনই ওর ঘুম ভেঙে যায়। শেষমেশ চিলেকোঠার ঘরে কারো অবস্থানে টের হয়, আর তখনই কাণ্ডটা ঘটিয়ে ফেলে সে। রুবিনা একটু লেট করে এসেছে। সে গত রাতে ঘুমের ওষুধ খেয়েছিল, তাই সজাগ পেতে লেট হলো। ও এসে কথার কাছে দাঁড়ালো। কি রে, সবার চোখ কেন? চোর কোথায়? কথা শুকনো ঢোক গিলল, তারপর অপুবুর দিকে চাইলো। আহারে বেচারি, অপুবুকে চোর ভেবেছে অয়ন ভাইয়া। রুবিনার চোখ বড় হয়ে গেল। সে তাকালো অয়নের মুখের দিকে। অয়ন মেকি হাসি দিয়ে নিজের সাফাই দেওয়ার প্রয়াস করলো। অতঃপর চারপাশে পুরো বিষয়টা ছড়িয়ে গেল। প্রতিবেশীরা হেসে যায় যায় অবস্থা। শেষমেশ অপরাকে চোর মনে করলো অয়ন। আহারে অপু, বিচারের সাথে কি তামাশাই না হলো। সকলে যখন চলে গেল অপরা প্রায় কেঁদে ফেললো শব্দ করে। ছোট গিন্নি এসে মাথায় হাত রাখলেন। বোকার মতো কাঁদছিস কেন? আমাকে চুন্নি বলেছে অয়ন ভাই, ইচ্ছে তো করছে, ইচ্ছে করে এমন করেছে না? এবার অয়ন জবাব দিল। বললেই হলো আমি ইচ্ছে করে করেছি, দোষ তো তোর। এইভাবে রাত বেরেতে চিলেকোঠার ঘরে কেন গিয়েছিস? ইচ্ছে হয়েছে তাই গিয়েছি। আপনি কেন চুন্নি বলে চেঁচালেন? আমি কি দেখতে পেয়েছি ওখানে চুন্নির বদলে তুই দাঁড়িয়ে? অপরা আর কথা বলল না। মেয়েটার সাথে কি এক ঘটনা ঘটে গেল। ও দাদিজানের ঘরে গিয়ে বসলো। অসুস্থ থাকায় তিনি উঠে আসতে পারেন না।
অপরা গিয়ে সোজাসুজি অভিযোগ করলো। আমি এই বাড়িতে থাকবো না, আমি একদম থাকবো না। আমাকে চুন্নি বলেছে, চুলে টানও দিয়েছে, আর একটু হলে পিঠে 2-4টে থাপ্পড়ও বসে যেত আমার। কাঁদতে কাঁদতে বলল মেয়েটি। সবাই পিছু পিছু এ ঘরেই এসেছে। দাদিজান হতাশ, সব সময় ওদের দুটোর ঝামেলা হয়। অন্যদিকে কিয়ানের সাথে বরাবরই অপরার মসৃণ সম্পর্ক। দোষটা তাহলে অপরার নয়, বরং অয়নেরই। কিন্তু এখন বেশি কিছু বলা যাবে না, নতুবা কথা আরো বাড়তে থাকবে। তিনি সকলকে যেতে বললেন, আর অপরা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, অপু, আমার কাছেই থাক তুই, তোর অভিযোগ সব শুনবো, ঠিক আছে? দাদিজানের ঘর থেকে বের হয়ে অয়ন মনে মনে অপরাকে উদ্ধার করতে লাগলো। মেয়েটা এই রাত বিরেতে ঘুরোঘুরি কেন করছিল? বিষয়টা বড় রহস্যময় লাগছে। ও যখন বিড়বিড় করছে তখনই নীলার মেসেজ এলো। মেয়েটি জানতে চেয়েছে তাদের বাড়িতে কি হয়েছে। অয়ন ঠোঁট কামড়ে রইল। তাহলে পাড়ার শেষ মাথাতেও ঘটনা পৌঁছে গেছে। তবু পুরো বিষয়টা নীলাকে জানালো অয়ন। মেয়েটা সিন করে সরাসরি কল করলো। অয়ন আড়াল হয়ে কল রিসিভ করলো। শুরুতেই শুনতে পেল নীলার হাসি, অসম্ভব সুন্দর হাসির শব্দ। মন ভরে গ্রহণ করতে লাগলো ও। এক পর্যায়ে নীলা বলল, অয়ন, তুমি দেখি মেয়েটার সাথে ঝামেলা করেই যাচ্ছ। এর জন্য কিন্তু তুমি দোষী। ও মা, আমি কি করলাম? সেই যে ছোটবেলায় অপরাকে বোকা বানিয়ে আমার কাছে পাঠিয়েছিলে, বউ হতে চায় যেন বলে, সেই কাহিনীর পর থেকেই ওর সাথে আমার নানান ঘটনা ঘটতেই থাকে। মন্দ কি? ওকে, তোমার বউ হলে ভালোই লাগবে। আচ্ছা। চিবিয়ে বলল অয়ন। নীলা হাসি থামাতে পারছে না, তবু কোনো মতে নিজেকে সামলে বলল, হুম। তাহলে তোমার দেখি সতী নানার বড় শখ। নীলা আর কথা বাড়ালো না, হেসে বলল, যাই হোক, তুমি কাল ভার্সিটি যাবে তো? যেতে তো হবেই, গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আচ্ছা, আমি ওয়েট করব। ব্রেক টাইমে দেখা করিও। ঠিক আছে। কথা শেষ করে পেছনে ফিরতেই কথার দেখা মিলল। মেয়েটা ঠোঁট কামড়ে তাকিয়ে আছে। অয়ন কিছু বলবে তার পূর্বেই কথা বলল, চাচুকে বললে কেমন হয়? অয়ন ভ্রুকুচকে তাকালো। অপরার সাথে থেকে থেকে কথাগুলির স্বভাবটাও বিগড়ে গিয়েছে। মেয়েটা হাত চুলকাচ্ছে, অর্থাৎ ঘুষ চাই তার। বড় ভাইয়ের সাথে বেয়াদবি, বড় সাহস হয়েছে রে, হার ভাঙলে টের পাবি। কথা শুকনো ঢোক গিলল। অয়ন ভাইকে দিয়ে বিশ্বাস নেই। ও মেয়েকে হাসি দিয়ে বলল, ঠিক আছে বলবো না। কথা চলে গেল। অয়ন সেদিকে তাকিয়ে হতাশ। কতদিন এভাবে ঘটনা লুকিয়ে রাখবে? বিষয়টা বড় চিন্তার ঠেকছে। ভোর রাতে কিয়ানের আগমন ঘটল। সে শুনেছে রাতের ঘটনা, আর ঘটনা শুনেই কিছু একটা বুঝতে পেরেছে। ভাগ্যের জোরে দরজা খুলে দিল অপরা। চোখ মুখ লাল, দেখলেই মায়া হয়। কিয়ান মৃদু কণ্ঠে বলল, কেঁদেছিস নাকি? অপরার ইচ্ছে হলো সমস্ত অভিযোগ ঢেলে জানাতে, তবে পারল না, শুধু মাথা দোলালো। কিয়ান শুকনো ঢোক গিলল, তারপর সোজা দোতলায় উঠে গেল। সেদিকে তাকিয়ে অপরার কান্না পাচ্ছে। কেন পাচ্ছে সেটি অবশ্য সে জানে না। এদিকে কিয়ান সোজা চিলেকোঠার ঘরে চলে এসেছে। ছবিটা এখানেই রাখা, সে বড় যত্ন করে লুকিয়ে রেখেছে। ছবিখানা সুরক্ষিত আছে দেখে স্বস্তি মিলল। তবে অপরার আগ্রহ ওকে চিন্তায় ফেলে দিচ্ছে। ও ছবিখানা দেখে এসে নিচে নামলো। দেখলো তখনও মেয়েটি সোফায় বসে আছে। দুজনের চোখাচোখি হলো। কিয়ান বলল, ঘুমাতে যাও, শরীর খারাপ করবে। অপরা উঠেই যাচ্ছিল, অমন সময় অয়নের গলা শোনা গেল, ঘুমাবে কেন? না ঘুমিয়ে সমস্ত বাড়ি ভূতের মতন ঘুরঘুর করবে, আর আমি চুন্নি বললেই দোষ? অপরার কিছু বলতে হলো না, কিয়ানই বলল, দোষ শুধু আপুরই। সেটা বলছি না, কিঞ্চিত দোষ আমারও আছে। আমি মুখ না দেখেই চুন্নি বলে ফেলেছি। তবে কথা হচ্ছে, রাত বিরেতে চিলেকোঠার ঘরে কি করে ও? এমন প্রশ্নে গলা শুকিয়ে গেল অপরার। দুজন ব্যক্তির কাছেই সে ধরা পড়তে চায় না। ঘটনা দুজনের একজন জানলেও বিষয়টা ভালো হবে না। ও কেবল প্রার্থনা করতে লাগলো। আর আশ্চর্যের হলো কিয়া নিজেই ওকে বাঁচিয়ে দিয়ে বলল, গিয়েছে হয়তো, ভালো লাগছিল না বিধায়। সব কথা তো আমাদের বলবে না, তাই না? সুযোগটা কাজে লাগালো অপরা। ও নাক টেনে বলল, ঠিক, সব কথা আপনাকে কেন বলবো? প্রশ্নে অয়নের ভ্রু কুঞ্চিত হলো। এই দুজনের মহব্বত একটু বেশি বেড়েছে মনে হচ্ছে। ও আর কিছু বলল না, বরং প্রসঙ্গ বদলে বলল, কাজের কি খবর? ভালো, সারা রাত জেগে কাজ করেছে কর্মচারীরা, এখন রেস্ট নিচ্ছে। সকাল সকাল প্যাকিংয়ের কাজ শুরু হবে? কিছু সময় পরেই চলে যাবে। অপরা মাছ থেকে বলল, এখনই তো এলেন। যেতে হবে দ্রুত, সময় নেই।
আমি চা করে দিই, চা খেয়ে যান। কথাটা বলেই অপরা ছুটল রান্নাঘরের দিকে। সেদিকে তাকিয়ে অয়নের মুখশ্রী থমথমে হয়ে গেল। মেয়েটা নিচ থেকে তাকে তো কখনো চা করে দেয়নি। ঘাড়ে ভরাট করে মিষ্টির বাক্স উঠানো হয়েছে। সমস্ত রাত জেগে এই মিষ্টিগুলো তৈরি করা। বিশাল অর্ডার। কিয়ান প্রথমবারের মতন এত বড় দায়িত্ব নিজে সামাল দিল। এখন পৌঁছে দেওয়ার পালা। বেশি দূরে নয়, কাছেরই পথ। ওদের দোকানের বেশ সুনাম থাকায় বড় ছোট সমস্ত অনুষ্ঠানেই চোখ বন্ধ করে অর্ডার হয়। কিয়ানের বাবা একটু চিন্তিত। তার ছেলেকে একটুও ভরসা করেন না তিনি। তাই বড় ভাইকে বললেন, ভাইজান, এভাবে রিস্ক নেওয়া যায় না। কিয়ানের খবর তো জানোই, ছেলেটা আগাকি ছাড়া আর কিছুই মন দিয়ে করে না। কথাটা কিঞ্চিত সত্য, তবু কিয়ানের উপর ভরসা রাখা দরকার। হাজার হোক পরিবারের বড় ছেলে সে, তাকে অবশ্যই দায়িত্ব নেওয়া শিখতে হবে। বড় কর্তা কিছু বলার পূর্বেই কিয়ানের বাবা ফের বললেন, আমি বলছিলাম কি, সাথে অয়ন গেলে হয় না? ও গেলে ভরসা পেতাম। কথাটা শেষ হওয়ার পূর্বেই কক্ষে কিয়ানের আগমন ঘটেছে। তাই বাবার বলা কথাগুলো সে শুনেছে। একই সাথে লজ্জিত ও কষ্ট পেয়েছে বটে। মাত্র কয়েক বছরের ব্যবধানে বাবার নিকট এত অযোগ্য হয়ে গেছে সে। বিষয়টা মোটেও মধুর নয়। আহারে, সোনালি দিনগুলো কোথায় হারালো? সে তো দারুণ সব রেজাল্ট করত, সকলে কতটা ভরসা করত। অথচ চাকরি না পেয়ে আজ তার অবস্থান কোথায় এসে ঠেকেছে। লজ্জায় মাথাটা নুয়ে রাখলো সে। বড় চাচা সেটি দেখলেন, বুঝলেন। ছোট ভাইয়ের কথায় তিনি সাই জানাতেন, যদি না কিয়ান কথাগুলো না শুনে ফেলত। তাই তিনি ঠিক করলেন অয়নকে সাথে পাঠাবেন না, বরং কিয়ানকেই ভরসা করবেন। তিনি এগিয়ে এসে কিয়ানের বাহুতে হাত রাখলেন। অর্ডার বিশাল, তবে আহারে কিছু না। পরিবারের বড় সন্তান তুমি, দায়িত্ব বেশি হলেও সামলে নেওয়ার ক্ষমতা রয়েছে। কিয়ান মনে মনে চোখ ভিজিয়ে ফিরল। বড় চাচ্ছু এতটা ভরসা করে তাকে? ও জবাব দিল না, তবে কথাটা বললেন ওরই বাবা। একটু বেশি রিস্ক হয়ে যায় না ভাইজান, সাথে অয়নকে? কথাটা পুরো করতে না দিয়ে বড় কর্তা বললেন, আমি যা বলছি সেটাই হবে। কিয়ান পারবে, এটা অনেক কঠিন কিছু না। তাছাড়া অন ভার্সিটি গিয়েছে। কথা ওখানেই থামলো। কিয়ান মিষ্টির গাড়ি নিয়ে রওনা হলো। সেদিকে তাকিয়ে বাবার হৃদয়খানা কম্পন হলো। ইচ্ছে করেই কথাগুলো বলেছেন তিনি। ছেলের এমন দশা দেখতে বড় কষ্ট হয়। তিনি চান না কিয়ানের মতন নম্র প্রতিভাবান ছেলেটা এভাবে নিজেকে হারিয়ে ফেলুক। দুপুরের অসহ্য গরম। ক্লাসের পরপরই দেখা করতে এসেছে অয়ন আর নীলা। একই পাড়া থাকা সত্ত্বেও রোজ দেখা হয় না তাদের। যদিও মাঝে মধ্যে নানান বাহানায় নীলাদের বাড়ির কাছে চলে আসে অয়ন, আর তাকে সাই জানাতে বাড়ি থেকে বের হতে হয় মেয়েটিকেও। দুজন এখন পাশাপাশি হেঁটে চলেছে। সূর্যের তেজ একটু বেশি হলেও একে অপরের সঙ্গ দুজনকেই আনন্দিত করছে। নীলার হাতে সেদিনের ব্রেসলেট, যা সবসময় পরে থাকে সে। ব্রেসলেটের দিকে তাকিয়ে সহসাই হেসে ফেলল। অয়ন শোধালো, হাসোস কেন? একটা ঘটনা মনে পড়ল। কি ঘটনা? ব্রেসলেটটা দেখে মা আমায় জেরা করেছিল। তারপর কি বললে? বললাম বান্ধবী গিফট করেছে, কিন্তু মা এমনভাবে তাকালো যে ভীষণ ভয় পেয়ে গেলাম। সত্যিটা বলে দিয়েছো? আরে পাগল নাকি, সত্যি বললে আমাকে আস্ত রাখবে। কেন রাখবে না, রাখতেই হবে, একটা সময় পর তো জানবেই। এই কথায় নীলা একটু মন খারাপ করলো। তারপর অয়নের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, অয়ন, তুমি আমার প্রথম ভালোবাসা, সেই ছোট থেকে পছন্দ করি, হারাতে চাই না আমি। অয়ন জবাব না দিয়ে তাকিয়ে রইল। এলাকায় নীলারা যখন এলো তখন বেশ একটা হিড়কি পড়ে গেল। সকলের মুখে মুখে নীলার প্রশংসা। সবাই বলল, আরে ডাক্তারের মেয়ে তো আগুন সুন্দরী, বড় হয়ে তো ছেলেপুলের মাথা নষ্ট করে দিবে। আর সে আগুন সুন্দরীকে দেখার জন্য 3 দিন বড় গাছের উপরে উঠতে হয়েছিল অয়নকে, অথচ সে দেখতে পায়নি। তারপর হুট করেই একদিন খেলার সাথী হলো। সমবয়সী না হলেও বন্ধুত্বের সেদিনগুলো দারুণ ছিল। তারপর আবার দূরত্ব, মাঝে তো মেয়েটিকে ভুলেই বসেছিল অয়ন। সময় তাদের আবার এক করেছে। শুধু বন্ধুত্ব নয়, ভালোবাসার মানুষ হিসেবে এক করেছে। অয়ন নিজেও অসম্ভব ভালোবাসে মেয়েটিকে। ওর হাতটা তখনও নীলার হাতে। ঘেমে অবস্থা খারাপ। ও হেসে বলল, তুমি ভরসা দিলে কিছুই হারাবে না। সে সময়ে অদূরে নুহাসকে দেখা গেল। 2 দিন সে অসুস্থ ছিল, তাই পড়াতে আসেনি। অয়ন ডেকে উঠল,
নুহাস। দুজন এগিয়ে এসে দূরত্ব কমিয়ে নিল। অয়ন শোধালো, কি খবর তোমার? শরীর ঠিক হয়েছে? হয়েছে ভাইয়া। পড়াতে যাবে কবে? আজ থেকেই যাব, যদি সমস্যা না হয়। সমস্যা কিসের? চলে এসো, সন্ধ্যায় তো। হুম। তবে দেখা হচ্ছে। একদম। কথা শেষ করে নুহাস চলে এলো। তার মন দুদিন বিক্ষিপ্ত ছিল। এর পেছনে বড় একটি কারণ অপরা। মেয়েটার প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করেছে কিনা। কিয়ান সমস্ত কাজ শেষ করে ফিরছিল। পথে শুনতে পেল রুবিনার মায়ের গলা। মেয়েকে গালাগাল করছে সে। এত মাস ধরে চেষ্টা করেও মেয়েকে বিয়ে দিতে পারছেন না। ফলস্বরূপ মেয়েটির ত্বকের রং নিয়ে খোঁটাও দিয়ে বসলেন। অপরা বের হয়েছিল দোকানে যাওয়ার জন্য। সে সময়ে কথাগুলো শুনল সে। ব্রু কুচকে গেল তার। গলায় তেজ রেখে বলল, চাচি কাজটা ঠিক করলো না। এভাবে রুবিনা বুকে ত্বকের রং নিয়ে কথা শোনালো সে। কথাটা বলে তার নিজেরও মন খারাপ হয়ে গেল। কিয়ানের দিকে তাকালো। অয়ন, কিয়ান কিংবা কথা, তিনজনের ত্বকের রঙই ফর্সা। অথচ সে একটু শ্যাম রঙা। অবশ্য কখনো সখনো তাকেও ফর্সা মনে হয়, কিন্তু এটা সত্য বাড়ির বাকি তিনজনের তুলনায় তার ত্বকের রং কম উজ্জ্বল। কিয়ান নরম গলায় বলল, চলো বাসায় যাই। রুবিনা বুকে কথা শোনাচ্ছে, ভালো লাগছে না। তাদের নিজেদের বিষয়ে আমরা কি করতে পারি? তবুও আপু, এখানে দাঁড়িয়ে থাকলেও লাভ নেই। অপরা মন খারাপ করে বাড়ির দিকে রওনা হলো। তবে যাওয়ার পূর্বে একবার রুবিনাদের বাড়ির দিকে তাকালো। মায়ের বুকুনো খেয়ে তার চোখ দুটি ছলছল করছে। মেয়েটির জীবনে এত দুঃখ কেন এসেছে? সমস্ত দিন অপরার মন খারাপ। কথা এসে বলল, অপুবু চলো, নুয়াস ভাইয়া পড়াতে এসেছে। অপরার ধ্যান নেই। কথা এবার ধাক্কালো। এতে নজর ফিরল তার। কি? নুয়াস ভাইয়া পড়াতে এসেছেন। ভাই কেন বলছিস? স্যার বলবি। ওমা, অয়ন ভাইয়া জুনিয়র তো, আর স্যার ডাকতে ভালো লাগে না। অপরা কথা না বলে বইপত্র নিয়ে এগিয়ে গেল। ঘরে প্রবেশের পূর্বে বড় করে সালাম দিল। সেই সাথে সালামের শেষে লাগালো স্যার শব্দটি। নুহাস লজ্জা পেল যেন। তারপর বলল, অপু, আমাকে স্যার ডেকো না। অপরা জানে স্যার শব্দটি নুহাসকে লজ্জায় ফেলে, তাই সে একটু হেসে বলল, কেন স্যার? ফের স্যার? নুহাস নড়ে চড়ে বসল। মেয়েটি ভীষণ দুষ্টু, এত সহজে মানবে না। অপরা পেন্সিল কামড়াচ্ছিল। হুট করে মাথায় একটা থাপ্পড় পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখল অয়ন দাঁড়িয়ে আছে। ও চোখ মুখ অন্ধকার করে ফেলল। অয়ন যেন পাত্তাই দিল না। সে নুহাসকে বলল, পড়াশোনা শেষ? অলমোস্ট। তাহলে চলো চা খাওয়া যাক। নুহাস সাই জানালো। তারপর অপরার কথাকে কালকের জন্য পড়া দিয়ে দিল। অপরা অবশ্য তাকাচ্ছে না। সে ঠোঁট কামড়ে চেয়ে আছে অয়নের দিকে। অয়ন এসেই তাকে থাপ্পড় দিয়েছে, অথচ লোকটার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে তার ছিল না। পাড়ার ছেলেপুলেদের আসরের নতুন টপিক ফুটবল ম্যাচ। সোলাইমানদের পাড়ায় দারুণ কিছু খেলোয়াড় রয়েছে, সেই জন্য বরাবরই নাকালি হতে হয় অয়নদের পাড়ার। এবার ওরা সচেতন হলো, যেভাবেই হোক নিজেদের নাক বাঁচাতে হবে। এইভাবে চলছে না। অয়ন, রুশান আর মুরাদ বয়সের ফারাক থাকলেও অনেকটা বন্ধুর মতন মেলামেশা। অয়ন বেশ জোর দিয়ে বলল, এবার যদি ম্যাচ না জিততে পারি মান সম্মান কিছু থাকবে না। জবাবে মুরাদ মাথা চুলকালো। ওর মাথা চুলকানো দেখে অয়নের কণ্ঠ গুমোট হলো। মাথা চুলকানো বাদ দিয়ে ভালো মতন প্র্যাকটিস করবি। এত সুন্দর করে সব সাজিয়ে দেই, তবু গোল দিতে পারিস না। ভাই, গোল যে কটাই হোক আমাদের, ওরা তো বেশি গোল দেয়। রুশানরে বলেন ওই একটা শট ও আটকাতে পারে না। অয়ন রুশানের দিকে চাইল। গোলকিপার হিসাবে মাঠে খেলে সে। একটু কাছুমাচু হয়ে বলল, ওরা খুব শক্তিশালী ভাই, এত জোরে শট করে যে বুঝতেই পারি না। ওরা শক্তিশালী আর তুই ভাত খাস না নাকি? না মানে? গোলকিপার বদলে দিব। তুই ভালো মতন প্র্যাকটিস করবি। যদি কোনো ভুল করিস। ভুল হবে না ভাই। ঠিক আছে, বাকিদেরও জানিয়ে দিবি, এবার যেন ভুল না হয়। রুশান আর মুরাদ মাথা দুলালো। ক্যারামের শেষ চাল দিয়ে বাজিমাত করলো অয়ন। হাতে আটা লেগে আছে। সেটা ঝাড়তে ঝাড়তে পেছনে চাইতেই দেখা মিলল রুবিনা আর নীলার। দুজন কথা বলতে বলতে দোকানে প্রবেশ করছে। অয়ন ঠোঁট কামড়ে চাইল। মেয়েটিকে বলেছিল একটু দেখা করতে, অথচ বলল বের হওয়া যাবে না। এখন ঠিকই বের হয়েছে। রুবিনা আর নীলা জিনিসপত্র কিনছে। দুজন সম্ভবত কোথাও একটা যাবে। স্বাভাবিকভাবেই
নীলার সাথে পাড়ার ছেলেদের কথা বলার সুযোগ কম, পরিবার থেকে ভীষণ কড়া নির্দেশনা রয়েছে। তাই অয়ন রুবিনার সাথে কথা বলতে গলা পরিষ্কার করলো। সেই শব্দ পেয়ে রুবিনা চাইল, একটু হেসে বলল, অয়ন ভাইয়া, উনি এই বেলায় এখানে? খেলেছিলাম। তা তোরা এই দুপুরে কি করছিস? জিনিস কিনছি। সেটা তো দেখছি, তবে এত সেজেগুজে কেন? আসলে নীলাপুরের সাথে একটু বের হব। নীলার সাথে বের হবে? কথাটা শুনে অয়ন ঘাড় ফিরিয়ে চাইল। নীলা মুচকি হাসছে। কোথায়? আপুর বান্ধবীর বাসায়, তার নাকি বাবু হবে, তাই বাবার বাড়ি এসেছে। অয়ন আর খাটালো না, চুপচাপ সরে এলো। জিনিসপত্র কিনে আগাতে লাগলো নীলা আর রুবিনা। যাওয়ার পূর্বে অবশ্য পেছন ফিরল নীলা। অয়ন আর তার চুকাচুকি হতেই মেয়েটি ভেঙচি কাটলো। অয়ন তখনও ঠোঁট কামড়ে চেয়ে আছে। নুহাস পড়াচ্ছে, অপরা পড়ছে কম, ছেলেটাকে দেখছে বেশি। একদম সাদা মাটা, এমন ছেলে খুব কমই দেখা যায়। চোখে আবার চশমাও আছে। নুহাস এক পর্যায়ে মেয়েটির দিকে চাইল। দুজনে চোকাচুকি হতে অপরা মেখে হাসলো। সে হাসিতে নুহাস যেন লজ্জা পেল। যা স্পষ্ট দেখলো কথা। ও একটু অপুপুর সাথে ঘেঁষে নিল, তারপর বলল, এটা কি হলো? নুয়াস ভাইয়া কেমন লজ্জা পাচ্ছেন? ও মা, আমি কেমন করে বলবো? সামথিং ইজ রং অপুবু। একদম বাজে কথা বলবি না। আমি না কেমন সন্দেহের গন্ধ পাচ্ছি। তাই? হুম। আর তুমি জানো এই কথাকলির সন্দেহ কখনো... কথার কথা শেষ হওয়ার পূর্বেই নুহাস একটু ধমকে উঠল, যার ফলে চোখ বড় বড় হয়ে গেল কথার। ও বেশ ভয় পেয়ে গেছে। নুহাসকে বেশ সিরিয়াস দেখালো। পড়ার মাঝে কিসের কথা? হ্যাঁ, তুমি তো অপুর সাথে ফিসফিস করছিলে। কথা আর কিছু বলতে পারল না। অপরারও মুখ ভার হয়ে গেছে। সবকিছু ফেলে নুহাস বলল, অপু। ছেলেটাকে লজ্জায় ফেলতে অপরা বলল, জি স্যার। তবে আজ আশ্চর্যের বিষয়টি ঘটল। নুহাস কিন্তু লজ্জা পেল না। ও বরং চোখ মুখ শক্ত রেখে বলল, হোমওয়ার্ক দিয়েছিলাম। অপরার গলা শুকিয়ে এসেছে। ও শুকনো একটি ঢোক গিলল, তারপর বলল, মনে নেই। নুহাস যেন একটু চটে গেল, রেগে বলল, এর কোনো মানে নেই, এভাবে পড়ানো যায়? অপরা মনে মনে বলল, প্লিজ পড়াবেন না। তবে মুখে বলল, দুঃখিত স্যার। নুহাস তেমন কিছুই বলল না, শুধু নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। অপরার কথা দুজনের মুখ চাওয়াচাওয়ি করলো। তারপর দুজনেই দাঁড়িয়ে পড়ল। নুহাস তার ব্যাগপত্র নিয়ে বের হয়ে যাচ্ছে। যাওয়ার পূর্বে অবশ্য বলল, এরপরে যেন কোনো কিছু মিস না হয়। নুহাস সদর দরজা দিয়ে বের হওয়ার সময় কিয়ানের সাথে দেখা হয়ে গেল। দুজনের চোখাচোখি হওয়ায় দুজনেই হাসলো। ঘড়িতে সময় দেখে কিয়ান শুধালো, আজ তারা আছে নাকি? জি ভাইয়া, কিছুটা। ও, যাও তাহলে। বাক্যটি শেষ হতে না হতে পাশ কাটিয়ে চলে গেল নুহাস। তারপর কিছু পথ এসে লম্বা লম্বা শ্বাস নিল। তার মাথা কাজ করছে না। অপরার প্রতি এমন আকর্ষণ ভেতর থেকে যন্ত্রণা দিচ্ছে। কিয়ান ভেতরে এসে দেখলো কথা আর অপরার মুখ ভার। ও একটু ভালো মতন পরখ করে বলল, কি হয়েছে? অপরা কিছু জবাব দিবে তার আগেই কথা বলল, অপুবু হোমওয়ার্ক করেনি, সেই জন্য নুহাস ভাইয়া রেগে চলে গেলেন। অপরা আর কি বলবে, ও শুধু কথার দিকে চাইলো। মেয়েটা এত বেশি পাকনামি করে? কিয়ান হতাশ হয়ে একটি নিঃশ্বাস ফেলল। তারপর অপরার দিকে চাইলো। অপরা মাথা নিচু করে বলল, এত কঠিন পড়া আমার মাথায় না গেলে কি করব আমি? সত্যি তো, বেচারির কি দোষ? আসলে দোষ যে নেই তেমন না। অপরা চেষ্টা খুব কম করে, না পারলে হতাশ হয়ে যায় দ্রুত। কিয়ান বলল, কি সমস্যা হচ্ছে? নুহাসের পড়া বুঝতে পারো না? পারি, তবে মনে রাখতে পারছি না। হোমওয়ার্ক দিলে নানান সমস্যা পাই। তখন মনে হয় একজন টিচার পাশে থাকলে হয়তো বেটার কিছু করতে পারতাম। আহারে অপরা, মেয়েটা এমন ভাবে বলল যে কিয়ানের বড় মায়া হলো। ও নিজের দীর্ঘশ্বাস লুকিয়ে বলল, ঠিক আছে, আমার কাছে এসো, আমি হোমওয়ার্ক হেল্প করব। কথাটা বলে কিয়ান তো চলে গেল। তবে অপরা পড়ল মহা মুসিবতে। আরে এ অভিনয় সে করেছিল যাতে কিয়ান দরদ দেখায়, বুঝতে পারে তার দোষ নেই, কিন্তু দরদ দেখিয়ে হোমওয়ার্কে হেল্প করবে এটা তো আশা করেনি সে। মেয়েটার জ্বালা এবার বাড়ল যেন। ওর মুখের অবস্থা দেখে কথা হেসে ফেলল। অপরা কাদো কাদো ভাবে বলল, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। রাতে অয়নের মেসেজ এলো। নীলা তখন খাবার খেতে বসেছিল। মেসেজের টুং শব্দে বাবা মা দুজনেই ফিরে তাকালেন। ও শুকনো ঢোক গিলল।
তারপরে সামলে নিয়ে বলল, রাইমা মেসেজ পাঠিয়েছে। আসলে অনেকদিন পর দেখা করলাম কি না, তাই কিছু ছবি তুলেছিলাম, সেগুলোই চাইলো। ওর কথার পৃষ্ঠে আর কিছু বলল না কেউ। ও আস্তে করে উঠে চলে এলো, আড়াল হয়ে লিখল, একটুর জন্য ধরা পড়ে যেতাম, এমন সময় মেসেজ দেয় কেউ। জবাব এলো সাথে সাথেই। মেসেজ খুলে নীলা দেখলো অয়ন লিখেছে, ধরা পড়লেই ভালো হতো, তুমি খুব মিথ্যে বলছো আমায়। আরে মিথ্যা বলিনি। তাই সেই জন্যই তখন বন্ধুর বাসায় ঘুরে এলে? আরে বাবা, সেটা তো প্ল্যান ছিল, তোমাকে একটু দেখবো বলে। মিথ্যুক। আরে সত্যি, আমি চেয়েছিলাম এক ঢিলে দুই পাখি মারতে, আর কিছুই না। অয়ন কিছু বলার পূর্বেই নীলার বাবা ডেকে উঠলেন, নীলা, হয়েছে তোমার? জি বাবা, এই তো আসছি। ও দ্রুত মেসেজ টাইপ করলো, বাবা ডাকছে, এখন টাটা, পরে কথা হবে। নীলা খাবারের টেবিলে আসতেই ওর বাবা একটু গুমোট হলেন। খাবার প্লেটে নাড়াচাড়া করতে করতে বললেন, তোমাকে নিয়ে আমি সত্যিই পারি না। নীলা একটু কাঁচুমাচু হয়ে বসলো। ওর মা বিষয়টা বুঝতে পেরে বললেন, থাক না সেসব কথা। থাকবে কেন, জীবনে বড় একটা ভুল করে বসলো, সরকারি মেডিকেলে চান্স হওয়ার পরও কিনা। তিনি কথাটা আর টানলেন না, খাবার নাড়াচাড়া করে বললেন, যা হবার হয়েছে, আর কিছুই বলার নেই। নীলা চুপ করে রইল। মেডিকেল তার স্বপ্ন ছিল এমন না। বাবা ডাক্তার, ছোট থেকেই চেয়েছেন ডাক্তার বানাবেন। ওই সুবাদেই পড়াশোনা করা হয়েছে বিজ্ঞান বিভাগ থেকে। মজার বিষয় হলো অয়ন স্কুল পরিবর্তন করার পরের বছরই স্কুলে বিজ্ঞান বিভাগ চলে আসে। ভাগ্যবোধ হয় চাইনি ওরা এক হোক। তবে নীলা ভাগ্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অয়ন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আর তারপরই তাদের অনুভূতি নাম নিয়েছে ভালোবাসার সম্পর্কে। অপরা আর অয়ন একে অপরের সাথে কথা না বলে থাকতে পারে না। দুজনের কথা বলা লাগবেই, সেটা যে কোনো উপায়ে। এই বিষয়ে একদম ছোট থেকেই ঘটে এসেছে। তবে আশ্চর্যের হলো এবার কয়েকদিন হলো দুজন একে অপরের সাথে কথা বলছে না। দর্শনও ঘটেছে খুব কম। অয়ন ব্যস্ত ফুটবল নিয়ে, অপরা ব্যস্ত কিয়ানের সেই ছবিটা নিয়ে। ও মনে মনে সেই ছবিতে নিজেকে কল্পনা করে নিয়েছে। বিষয়টা পুরোটাই অবচেতনভাবে ঘটেছে। অপরা এখন স্বীয় কক্ষে বসে আছে, ভাবছে কিভাবে সেই ছবিখানা দেখা যায়। ও যখন এসব ভাবছে তখন ছোট গিন্নি এসে দরজায় নক করলেন। জবাব না পেয়ে ভেতরে প্রবেশ করলেন। উপস্থিতি বোধহয় বুঝতে পারল অপরা। সে চাইল, চাহনিতে প্রাণ নেই যেন। চিন্তায় উত্তেজনায় কেমন একটা মলিনতা চলে এসেছে। অপু, তোর কি হয়েছে রে? ছোট গিন্নির কণ্ঠে চিন্তা। অপরা দীর্ঘ একটি নিঃশ্বাস ফেলল, তারপর ছোট গিন্নির গায়ের সাথে ঘেঁষে বলল, কিছু না গো। কিছু হয়নি তো চেহারার এমন দশা কেন? অয়নের সাথে ঝামেলা হয় জানি তো। অয়নের নামটি শুনে চমকালো না অপরা। সে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। লোকটার কথাও ভুলেই বসেছিল। ছোট গিন্নি অপরার মাথায় হাত রেখে শুধালেন, ঝামেলা কেন করেছিস? তোদের কি ঝামেলার সম্পর্ক? তার সাথে আমার কোনো সম্পর্ক নেই ছোট মা। ও মা, বলিস কি রে? তুই তো সেই ছোট থেকে। অপরা কথায় বাধা দিল। ছোট গিন্নির হাত মুঠোয় নিয়ে বলল, তোমরা সবাই কেন সেই কথাখানা ধরে বসে আছো বলো তো? আমি কি সত্যি সত্যি তার বউ হই নাকি? জবাবে ছোট গিন্নি হাসলেন, তারপর বললেন, অভিমান জমেছে? না। বুঝতে পারছি, অভিমান জমেছে। অপরা সরল চোখে তাকালো। অয়নের সাথে তার প্রণয় ঘটিত কোনো সম্পর্ক আছে কি? নেই তো। অথচ বিষয়গুলো এখন কেমন একটা রূপ নিচ্ছে। ওর ভালো লাগছে না। প্রেম ভালোবাসার মতন কঠিন ব্যাপার অপরার মস্তিষ্কে আসছে না। ওর মাথায় এখন গরম ভাত আর সর্ষে ইলিশ চলছে। রান্নাঘর থেকে সর্ষে ইলিশের ঘ্রাণ নাকে এসে লাগছে। অপরার হৃদয় চনমনে হয়ে উঠল। ও এক ছুটে নিচে চলে এলো। এসে দেখলো বড় গিন্নি মাত্রই তরকারি নামিয়েছেন। অপরাধ চট জ্বলতে গরম ভাত প্লেটে নিয়ে নিল। বড় গিন্নি হেসে ফেললেন, পাগল মেয়ে, এসে গেছিস? তোর কথাই ভাবছিলাম, কখন যে আসবি। সর্ষে ইলিশ বলতে তো তুই আর অয়ন পাগল। সর্ষে ইলিশ নিয়ে কথা হবে না বড় মা, দ্রুত দাও। বড় গিন্নি যখন সর্ষে ইলিশ দিচ্ছেন তখনই অয়নের গলা। আমার জন্য বড় পিস রাখবে মা? অপরা ভেঙচি কাটলো, তারপর বলল, আমি আগে এসেছি, আমার জন্য বড় পিস। বললেই হলো নাকি আমি ওর থেকে বড়, তাই বড় পিস আমার? দুজনের কথা কাটাকাটি চলছে। এমন অবস্থা দেখে বড় গিন্নি পড়লেন বিভাগকে। এদের ঝামেলা থামাতে তিনি বললেন, কাউকে বড় পিস দিব না, বড় পিস কিয়ানের জন্য।
আর সব থেকে ছোট 2 পিস তোদের দুজনের জন্য। অপরা আর অয়ন একে অপরের মুখের দিকে চাইল। দুজনে যেন একে অপরকে গিলে খাবে। শেষমেশ দুজনের প্লেটেই ছোট টুকরো এলো। তাদের এই ঝগড়ার কিঞ্চিত ভাগ শুনেছে কিয়ান। ও এসেই নিজের মাছটা অপরার দিকে তুলে দিল। অপরা বিরোধ করে বলল, আমি 2 টুকরো দিয়ে কি করব? খাবে? আমার তো অ্যালার্জি, আমি খেতে পারবো না। অপরা ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কিয়ান বরাবরই ওকে স্নেহ করে, একজন ভালো মানুষ বটে। অন্যদিকে অয়ন সবসময় তাকে বকাঝকা করে, কাজ করায়। দুজনই তো একই রক্তের, অথচ এতটা ভিন্নতা। মাছ কাণ্ডের পর্ব তো শেষ, এখন শুরু হলো চায়ের কাণ্ড। বিকেলের এই সময়টায় চা না হলে অয়নের চলে না। সবাই দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে আছে। অপরাই বসার ঘরে বসে টিভি দেখছিল। অয়ন মনে মনে মেয়েটিকে উদ্ধার করতে লাগলো। আজকাল যা অবাধ্য হয়েছে। কিছু সময় পর গলা পরিষ্কার করে বলল, 1 কাপ চা বানিয়ে আনতো। অপরার হাতে চিপস। সে খাচ্ছে আর টিভি দেখছে, কোনো পরিবর্তন নেই। অয়ন ফের ডাকলো, অপরা। জবাব এলো না। ইচ্ছাকৃতভাবে কাজটি করছে অপরা, সেটি বুঝতে পারলো অয়ন। তবে সমস্যা হলো মেয়েটি আজকাল বেশি অবাধ্য, কিছু শুনতে চায় না। তাই স্নেহের হাতটি মাথায় না রাখলে চিড়ে ভিজবে না। ও গিয়ে পাশে বসলো গা ঘেঁষে। এতে করে অপরা চোখ মুখ অন্ধকার কেড়ে ফেলল। অয়ন ডাকলো, অপরা, আমার মিষ্টি পাখি, 1 কাপ চা বানিয়ে আনো তো। শুরু হলো ছেলেটার নাটক। ছোট থেকে এহেন নাটক করে এসেছে অয়ন। অবশ্য নাটকের বিপরীতে মেয়েটির প্রতি স্নেহের ভাগটুকুও কম নয়। তবে বরাবরই অয়নের নাটকে অপরাও গলে জল হয়ে যেত। তবে আজ আর না। অপরা এখন চালাক হয়ে গেছে, এসবে আর চিড়ে ভিজবে না। ও যেন পাত্তাই দিল না। অয়ন পড়ল বিপাকে। মেয়েটার সাথে কথা বলার ইচ্ছেটিই হলো না। রেগে মেগে চলল চা বানাতে। সেদিকে তাকিয়ে ভেঙচি কাটল মেয়েটা। তারপর আওড়ালো, নাটকবাজ। 5 মিনিট পরের ঘটনা। ফোনে রিলস দেখা শুরু করেছে অপরা। দারুণ এক ফানি রিলস। ও জোরে হাসছিল। অমন সময়ে রান্নাঘর থেকে মৃদু চিৎকার শোনা গেল। অয়নের গলা। কণ্ঠটা শুনেই গলা শুকিয়ে এলো অপরার। 1 সেকেন্ড বিলম্ব হলো না তার। ও ছুটে এলো রান্নাঘরে। এসে দেখলো হাত ধরে বসে আছে অয়ন, আর মেঝেতে লাল বর্ণের কিছু একটা লেগে আছে। ও চিৎকার করে উঠল, কি হলো এটা? রক্ত? আন ভাই, হাতটা দেখতে দিন। উত্তেজিত সুরের সাথে এগিয়ে এলো অপরা। দ্রুত অয়নের হাতটা চেপে ধরল। মেঝেতে অনেকটা লাল তরল মিশে আছে। অপরার চোখে একদম জল চলে এলো। অয়নের হাতটা চেপে ধরে কান্নার সুরে বলল, হাত কাটলো কি করে? এতটা রক্ত? মেঝেতে অনেকটা লাল তরল। সেদিকে চেয়ে অপরার কান্না যেন বাড়তে লাগলো। ওর জন্য এমনটা হলো। ও যদি চা বানিয়ে দিত তবে এমনটা হতো না। ওর কান্না বাড়ছে। অয়ন এবার নিজেকে ধরে রাখতে পারল না। হেসে ফেলল শব্দ করে। সেই শব্দ কানে যেতেই অপরা হুঁশ ফিরল। কিয়ৎকালেই বুঝে নিল পুরোই অভিনয়। মেঝেতে হাত লেগে থাকা লাল তরল মোটেও রক্ত নয়। রাগে দুঃখে অপরা দাঁড়িয়ে পড়ল। চেঁচিয়ে উঠল, সুযোগ নিলেন, আমাকে কাঁদালেন, শুধু শুধু এমনটা করলেন আপনি। মেয়েটার কান্না বেড়ে গেল। ওর অনুভূতিতে আঘাত করলো অয়ন। বাড়ির প্রতিটা মানুষকে ভালোবাসে ও। সামান্য আঘাতে ওর অন্তর জ্বলে যায়। আর সেই সুযোগটি নিল অয়ন। ওর কান্না বাড়ছে। ততক্ষণে বাড়ির সবাই এসে গেছে। এসে দেখলো কাঁদছে অপরা। অয়ন ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। সে বুঝতে পারেনি অপরা এভাবে রিয়্যাক্ট করবে। মেয়েটা আজকাল বড় অচেনা হয়ে ধরা দিচ্ছে। এই যেন এক ভিন্ন অপরা, যাকে বুঝতে পারে না অয়ন, কোনোভাবেই বুঝতে পারে না। অথচ অতীতের সম্পর্কটা কতটা মসৃণ ছিল। তবে কি সব বদলে যাচ্ছে? সেটা ভাবতে অয়নের হৃদয়ে ঈষৎ দহন সৃষ্টি হলো। ম্যাচের সুবাদে বেশ আয়োজন করা হয়েছে বাড়িতে। অপরা উকি ঝুঁকি দিয়ে রান্নাঘরে প্রবেশ করলো। সে একটু পেটুক প্রকৃতির। রান্নার ঘ্রাণে মম করছে সমস্ত ঘর। মেয়েটি বুক ভরে সমীরণ টেনে নিল। এতে করে ক্ষুধা বেড়ে গেল চট করেই। ও দ্রুত হাতে তরকারি বাটিটা নিতেই অয়ন বলে উঠল, চোর চোর, রান্নাঘরে চোর ঢুকেছে। হাইরে কপাল! ঠিক সেই সময়ে প্রবেশ ঘটল নুহাসের। তাকে দাওয়াত করা হয়েছে। খেয়ে দিয়ে বিকেলে ম্যাচ খেলতে যাবে। দুজন ব্যক্তির সামনে নাকাল হয়ে অপরা লাল চক্ষু করে চলে গেল। অয়ন না হেসে পারল না। মেয়েটাকে রাগাতে জ্বালাতে ছোট থেকে ভীষণ পছন্দ করে কিনা। এসো নুহাস, তোমার অপেক্ষা করছিলাম। নুহাস এগিয়ে এসে হাত মেলালো। যদিও সে পাড়ার নয়, তবু পাড়ার হয়ে খেলবে সে।
তার দায়িত্ব রয়েছে গোলরক্ষক হিসেবে। অয়ন আর নুহাস সোফায় বসলো। দুজন আলোচনা করছে বিকেলের খেলাটা নিয়ে। ওদের আলোচনা একদম শেষের দিকে। বাড়ির গিন্নিরা খাবার সাজাচ্ছেন। এদিকে সদর দরজায় এসে উপস্থিত হলো রুবিনা, হাতে পায়েসের বাটি। কিরে, তোর হাতে কি? প্রশ্নটা করলো অয়ন। রুবিনা গাল ভরাট করে হাসলো, তারপর বলল, পায়েস এনেছি অয়ন ভাই। রুবেলটা জোর করে কান্না করালো। আজ ম্যাচ আছে না, তাই তোমাদের জন্য নিয়ে এলাম। অয়নের পছন্দের তালিকায় পায়েস অন্যতম। ও উঠে এসে বাটিটা হাতে তুলে নিল। নুহা সেদিকেই তাকিয়েছিল। দুজনের চোকাচোকি হওয়ায় রুবিনা বলল, ভালো আছেন ভাইয়া? নুহাস জবাব দিল খুব অল্প কথায়। ছেলেটার এমন স্বল্প বাক্য বড় গিন্নির ভীষণ পছন্দের। তিনি হাসলেন, তারপর রুবিনার দিকে অগ্রসর হলেন। পায়েস নিয়ে আসার কি দরকার ছিল রে? আনলাম একটু। বাড়ির দু ছেলে খেলবে, আর পায়েস খাবে না? বড় গিন্নি হাসলেন। রুবিনার মাথায় হাত রেখে মেয়েটির মুখশ্রীর পানে তাকালেন। শ্যাম বর্ণের হলেও চেহারায় গভীরতা রয়েছে। চট করে দেখলে হয়তো মনে ধরবে না, তবে দীর্ঘ সময় ধরে দেখলে মেয়েটির সৌন্দর্য ঠিকই ধরা পড়বে। দুপুরের খাবারে রুবিনাকেও রেখে দেওয়া হলো। মেয়েটা এখন খাবার পরিবেশনে সাহায্য করছে। অপরার কথা একে অপরের সাথে ফিসফিস করছে। তাদের বিষয়বস্তু পাড়ার কোথায় কি ঘটেছে সেসবেরই বর্ণনা। ওদের এমন ফিসফিস করে কথা বলা কিয়ানের নজরে আগলো। ও মৃদুস্বরে ডাকলো, আপু, কথা খাবার না খেয়ে গুনগুন করছো কেন? দুজনে চুপ হয়ে গেল। রুবিনা বড় একটি নিঃশ্বাস ফেলল, তারপর সকলের সাথে খেতে বসলো। আজ তাকে বেশ খুশি দেখাচ্ছে। কথা খাবারের মাঝামাঝি সময়ে অপরার পায়ে গুঁতো দিল। এতে চমকে গেল মেয়েটি, চোখ রাঙালো। কথা দুজনের মাঝে দূরত্ব কমিয়ে বলল, রুবিনা বুকে খুশি লাগছে খুব, তাই না? অপরা চাইল, ভালো মতন দেখল, তারও কেমন যেন অতিরিক্ত খুশি মনে হচ্ছে। দুজন আবার ফিসফিস করলো, খুশি তো লাগছে, তবে তুই কি কিছু সন্দেহ করছিস? কথা বেশ শক্তপোক্তভাবে বলল, সামথিং ইজ রং অপুবু। আমার তো মনে হচ্ছে অয়ন ভাইয়া ইজ দ্য মেন কালপিট। অপরা এত সময় যতটা মনোযোগে সবটা দেখছিল, এখন ততটাই মনোযোগ সরিয়ে নিল। আড়ালে ঠাস করে কথার মাথায় চর বসিয়ে দিল, তারপর বলল, তোর মাথায় গোবর ভরা। অপুবু, আমাকে শুধু মারলে তুমি, পুরো কথা না শুনে। কি শুনবো? আমি বোঝাতে চাচ্ছি, এক তুমি বোঝো আর এক। তোর বুঝি বাদ দে, খাবার খা এখন। কথা আর সুযোগ পেল না, তাকে চুপ করতে হলো। অপরা অবশ্য ভালো মতন পুরো পরিবেশ দেখে নিচ্ছে। অয়ন আর নুহাস খাবার খাওয়ার মাঝেই টুকটাক আলোচনা করছে। কিয়ান চুপ করে খাচ্ছে। রুবিনা পরিবেশন করছে। সত্যি বলতে অপরার কাছে পুরো বিষয়টাই স্বাভাবিক মনে হচ্ছে। শুধুমাত্র কথার বলা কথাটার জন্য কেমন একটা প্রশ্ন জেগেছে মনে। খেলা শুরু হবে। সকলে বড় মাঠে উপস্থিত হয়েছে। এত এত মানুষের ভিড়ে অয়ন একজনকেই খুঁজে চলেছে, সে হলো নীলা। মেয়েটার আসার কথা। অয়ন অধৈর্য হয়ে পড়ল, ঘুরে ঘুরে দেখতে লাগলো। এক পর্যায়ে চোখ আটকালো মেয়েটির দিকে। নীলা মৃদু হেসে কিছু একটা বোঝালো। অয়ন চোখের ইশারায় বলল আড়াল হতে। দুজন আড়াল হয়ে কিছুটা দূরে এলো। ম্যাচটা গুরুত্বপূর্ণ, জানো তো সোলাইমান কতটা খারাপ? ভরসা রাখো, পারবে। অয়নের চোখে মুখে অস্থিরতা। কথাটা শেষ করে অয়নের হাত দুটো মুঠোয় নিল নীলা। অয়ন হাসলো। এই ভরসাটা মেডিসিনের মতন লাগছে তার। দোয়া রেখো, গোলকিপার বদল করেছি। নুহাস ছেলেটা বড় ভালো। নুহাসের নাম শুনে তাকালো নীলা। কিছুটা দূরে বিধায় নুহাসের মুখটা দেখা যাচ্ছে না। আচ্ছা শোনো, ভিড়ের মাঝে থাকবে না, তোমাকে কারো পাশে সহ্য হবে না আমার। অয়নের কথা আরেক দফায় হেসে ফেলল নীলা, বলল, ঠিক আছে, তুমি যা বলবে। অয়ন এগিয়ে এসে নীলার মাথায় হাত রাখলো। দুজনের দৃষ্টি একে অপরকে দেখে চলেছে। কি দারুণ এক মুহূর্ত তাদের। খেলা শুরুর আগে নুহাস নিজের মস্তিষ্ককে শীতল করে নিচ্ছে। তার দৃষ্টি আজকাল খুব নড়াচড়া করছে। এত সিরিয়াস সময়েও অপরার মুখটা মনে পড়ছে। এদিকে খেলার সময় হয়ে যাচ্ছে। ও নিজের মনেই বলল, শান্ত হও নুহাস, তোমার পথ মোটেও মৌসুম হবে না, নিজেকে সামলে নাও। আপন মনে অদৃশ্য বার্তা শেষ করে মাঠে এগিয়ে গেল নুহাস। সকলে নির্দিষ্ট জার্সি পরেছে। অয়নের টিমের ক্যাপ্টেন কিয়ান, অয়নদের টিমের ক্যাপ্টেন কিয়ান। তারা সবাই খেলার পূর্বে নিয়মগুলো করে নিচ্ছে। এদিকে অয়ন আর সোলাইমানের চোখের যুদ্ধ চলছে। দুজন একে অপরকে হ্যামলকের মতন মনে করে।
মুরাদ অয়নের বাহু টেনে ধরল। ভাই এখন ভেজাল করে লাভ নেই। অয়ন বুঝল কথাটা, এখন ভেজাল করে আসলেই লাভ নেই। তবে সুলাইমান যে মাঠে খুব একটা ভালো আচরণ করবে না এই বিষয়ে শতভাগ নিশ্চিত সে। অয়নের কথা মতন বেড়ে যায়নি নীলা। সে অপরাধের দিকে চলে এসেছে। এখানে অপরার সাথে কথা ও রুবিনা রয়েছে। সবাই বেশ উত্তেজিত। নীলা আর অপরার দৃষ্টি বিনিময় হলো। এতে অপরা চোখ সরিয়ে নিলেও নীলা বলল, কেমন আছো অপু? তোমার সাথে কথাই হয় না একদম। তাদের ছোটবেলার পর আর কখনোই কথা হয়ে ওঠেনি। অপর একটু অস্বস্তি অনুভব করলো। কথা আবার এদিকে ভীষণ চটপটে। ও হেসে বলল, নীলাপু তোমাকে হেব্বি লাগছে। কথার কথা শুনে লজ্জায় হাসলো নীলা। রুবিনা বলল, আরে সব থেকে সুন্দরী, এমনি এমনি তো বলা হয় না। রুবিনা, তুইও না? একটু প্রশংসা করলে কি হয় নীলাপু? হয়েছে তো, আর প্রশংসা লাগবে না। কথা, তোমার খবর কি বলো? আমার আর কি খবর, আমি তো ঘুরি, ঘুমাই আর পড়াশোনা করি। আর নিউজ কালেক্ট সেটা করো না? চট করেই প্রশ্নটি করলো নীলা। কথা হেসে বলল, তুমিও জেনে গেছো? নীলা কেবল হাসলো। ওদের কথাবার্তা চলছে। এদিকে অপরা ভীষণ অসহায় অনুভব করলো। তার শুধুই মনে হলো নীলাকে পেয়ে রুবিনা আর কথা ওকে ভুলে বসেছে। অপরা একটু দূরে এসে দাঁড়িয়েছিল। তার ভালো লাগছে না। চারপাশ কেমন নিস্তেজ মনে হচ্ছে। ও বুক ভরে দম নিল। তার মনে হলো বিষাক্ত বাতাস শরীরকে একটু একটু করে খেয়ে নিচ্ছে। কি এক যন্ত্রণা এসে ছুঁয়ে গেল তাকে। নীলার উপস্থিতি অমনভাবে প্রভাবিত করলো কেন? শরীরটা কেমন লাগছে? কিসের এত ভয় তার? অপরার ভেতর থেকে জুৎস উত্তর আসে না। শুধু একবার মনে হলো নীলা তার থেকে বেশি সুন্দরী। এটাই কি ভয়ের কারণ? সহসাই মেয়েটার বুকের ভেতর আনচান করে উঠল। কয়েকবার দম নিতেই দেখা গেল ছুটে এসেছে কথা। তার গতি দেখে উঠে দাঁড়ায় অপরা। শুধালো, হাঁপাচ্ছিস কেন? ভারী গন্ডগোল লেগে গেছে অপুবু, ভারী গন্ডগোল লেগে গেছে। কথার বলার ভঙ্গিতে বুকের ভেতরটা কেমন আনচান করে উঠল। এরই মধ্যে চিৎকার চেঁচামেচির শব্দ কানে আসছে। অপরার কথা মুহূর্তেই ছুটে গেল মাঠের দিকে। এসে দেখলো মাঠের মাঝ বরাবর বেশ জটলা হয়ে গেছে। হচ্ছে চেঁচামেচি। অপরা শুকনো ঢোক গিলল। নীলা আর রবিনাও মাঠের ভেতরে চলে গেছে। দুজনকে ভয়ার্ত তো দেখাচ্ছে। সামনে চল কথা। কথার হাতটি ধরে এগিয়ে গেল অপরা। তার দুটো চোখ ব্যথায় কেমন একটা করছে। কাছাকাছি যেতেই অতি পরিচিত তিনটে গলার আওয়াজ শোনা গেল। কিয়ান, অয়ন আর নুহাস। মাঝে আবার মুরাদ ও রোশানের কণ্ঠ শোনা গেল। অপরা ধৈর্য হারিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, ভেতরে যেতে হবে। অপরা একদল বলিষ্ঠ লোকগুলোর মাঝে নিজেকে গলিয়ে দিল। তার পেছন পেছন গেল নীলাও। রুবিনার কপালে ঘাম জমে গেছে। ও পেছন ফিরে চাইল। তার সামনে আগাবি না তুই। বাক্যটি শেষে ভিড়ে মিলিয়ে গেল রুবিনা। এদিকে ছোট্ট কথার হাত পা কাঁপছে। আপনজনদের কথা স্মরণ হচ্ছে। প্রিয় ভাইদের এমন বিপদে সে না এগিয়ে কি পারে না। আর তাই তো ছোট্ট সে এগিয়ে গেল ভিড়ের মাঝে। সেই ভিড়ে কত পুরুষের ঠেলাঠেলি যে লাগলো এসবে তার ধ্যানই নেই। তার ধ্যান শুধুই প্রিয় মানুষগুলোর দিকে, যাদেরকে বাঁচাতে নিজের জান দিতেও প্রস্তুত সে। খেলা ভেস্তে গিয়েছে। দুই পাড়ার সংঘর্ষে মাঠের খেলা আর গড়ায়নি। তবে দুঃখের বিষয় যথেষ্ট মার তারাও খেয়েছে। অয়নকে সোফায় হেলান দিয়ে রাখা হয়েছে। তার পাশে বসে নুহাস আর কিয়ান, তিনজনই আহত। তবে অয়ন একটু বেশি। বাড়ির গিন্নিরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। দাদিজান নিজ কক্ষ থেকে চেঁচামেচি করছেন। তিনি বারবার বলছেন, কোন বাপের বেড়ায় এত বড় সাহস আমার দাদু ভাইদের আঘাত করে? তারপরে ছেলেদের নাম ধরে ডাকছেন, বোঝাচ্ছেন যেই বাপের বেড়া তার চোখের মণিদের আঘাত করেছে তাদের যেন পুলিশে দেওয়া হয়। মায়ের কথায় কান দিচ্ছে না বাড়ির কর্তারা। রুবেল গিয়েছে ডাক্তার আনতে। এদিকে একবার অপরার সাথে চোকাচোকি হলো অয়নের। মেয়েটি প্রথমে ভিড়ের মধ্যে ঢুকেছে। ওর ইচ্ছে করছে থাটিয়ে দুটো চর বসিয়ে দিতে। কিছু সময় পরেই ডাক্তার চলে এলো। নীলাও সাথে আছে। তার চোখ ভর্তি জল। সেটি সবাই না দেখতে পারলেও অয়ন দেখতে পাচ্ছে। তবে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখালো না সে। নীলার প্রতিও তার বিস্তর রাগ জমেছে। কেন যাবে ভিড়ে? সেই ভিড়ে যদি আঘাত পেতে হতো তখন কি হতো? নীলার অসহায়ত্বের দৃষ্টি অয়নকে নাড়াতে পারল না। ও ফিরে তাকালো অপরার দিকে। মেয়েটার কান টেনে ধরার ইচ্ছে হচ্ছে।
ডাক্তার নোমান ভিড় সরাতে বললেন, আপনারা একটু সরে দাঁড়ান, আমাকে দেখতে দিন। সবাই সরে দাঁড়ালো। তিনি আহত তিনজনকে দেখতে পেলেন। এর মধ্যে অবস্থা বেশি খারাপ অয়নের। এই ছেলেটা ছোট থেকেই এমন, সারাক্ষণ ঝামেলা করতে থাকে। তিনি বুক ভরে সমীকরণ নিলেন, তারপর তিনজনের চিকিৎসা শুরু করলেন। অয়ন যখন ব্যথায় চোখ বন্ধ করে ফেলছিল তখন সদর দরজা চেপে ধরেছে নীলা, যেন ব্যথাটা তার লাগছে, আর তাই নিজের কান্না থামানোর চেষ্টা করছে। চিকিৎসা শেষ, এখন রেস্ট নেবার পালা। কড়া নির্দেশনা দিলেন ডাক্তার নোমান। অয়নের চোখে মুখে আধারে নিমজ্জিত। তিনি কিছু সময় সেদিকে তাকালেন, তারপর হতাশা ভরা একটি নিঃশ্বাস ফেললেন। আমি এখন উঠি, ওদের যত্ন নেবেন ঠিকঠাক। বড় গিন্নি বলে উঠলেন, ভাইজান বসে যান, সন্ধ্যা হয়ে গিয়েছে, চা খেয়ে যান। আজ না আপা, অন্য এক সময় হবে। নাতিদের বেহাল দশার খবর শুনে দাদিজান ভীষণ উত্তেজিত ছিলেন, তাই তাকে বসার ঘরে নিয়ে আসা হলো। তিনি কথাগুলো শুনেছেন তাই বললেন, নোমান, সন্ধ্যায় আসছো বাপ, চা না খেয়ে যাবা না। বৃদ্ধার কথার বিপরীতে নোমানের কথা হারিয়ে গেল। তিনি বসতে বাধ্য হলেন। সেই সুবাদে নীলারও বসা হলো। প্রথমবারের মতন এ বাড়িতে পা পড়েছে তার। ও কিছুটা খুশি মনে অয়নের দিকে চাইল, তবে অয়ন মুখ ফিরিয়ে নিল। এতে করে মেয়েটির হৃদয় কয়েক টুকরো হয়ে ফ্লোরে পড়ল। কালো হয়ে এলো মুখশ্রী। বড় গিন্নি অপরাকে খুঁজছেন, অথচ মেয়েটির দেখা নেই। তিনি কথাকে বললেন, অপু কোথায় গেছে? জানি না তো। খুঁজে নিয়ে আয় তো। কথা ছুটল অপুবুকে খুঁজতে, আর তিনি গেলেন চা নাস্তার ব্যবস্থা করতে। এদিকে বসার ঘরে কর্তাদের সাথে টুকটাক কথা বলছেন ডাক্তার নোমান। অবশ্য অয়ন, কিয়ান, নুহাস চলে গিয়েছে আরো আগেই। কথা এসে দেখলো অপরা অয়নের ঘরের বাইরে দাঁড়িয়ে। ও ডেকে উঠল, অপুবু। কণ্ঠ পেয়ে ঘুরে চাইল অপরা। অঙ্গভঙ্গির দ্বারা চুপ বোঝালো। কথা এগিয়ে এলো, কণ্ঠ খাদে নামিয়ে শুধালো, এখানে কি করছো? পাহারা দিচ্ছি। ও মা, কেন? অয়ন ভাইয়া পাড়ায় দেখার কি আছে? অপরা বিরোধ করার পূর্বেই ঘরের দরজাটি ঈষৎ খুলে ফেলল কথা। এতে করে দৃশ্যমান হলো রোমাঞ্চিত দৃশ্যটি। কথা মিটিমিটি হাসলো। ওর হাসি দেখে ঘরের ভেতর চাইল অপরা। দেখতে পেল দুজন সুখী মানুষ একে অপরকে শক্ত করে আলিঙ্গন করে আছে। চা নাস্তার পর্ব শেষ। অনেকটা সময় হয়ে গিয়েছে। নোমান এবার ওঠার প্রয়োজন বোধ করলেন। তাকে আর কেউ বাধা দিলেন না। তিনি নিজের ব্যাগ হাতে তুলতে তুলতে ডাকলেন, নীলা। অপুর সাথেই আছে, বলে দিচ্ছি ডেকে আনতে। কথাটা বললেন ছোট গিন্নি। তিনি কথাকে পাঠালেন খবর দিতে। কথা গিয়ে নীলাকে ডেকে আনলো। এবার বিদায়ের ঘন্টা বাজিয়ে চলল তারা। নীলা অবশ্য উপরে একবার তাকালো, দেখতে পেল অয়ন তাকিয়ে আছে। তার দৃষ্টিতে সুখ ছেয়ে আছে। নুহাসকে যেতে দেওয়া হয়নি। ছেলেটার এহেন অবস্থার জন্য অনেকটা দায়ী তারা, তাই ভেতর থেকেও একটা খারাপ লাগা কাজ করছে, যদিও অনেক বেশি আহত নয়। কথা আর অপরা রাতের খাবার নিয়ে এসেছে। ঘরে খাবার পরিবেশন করা হচ্ছে। অপু যখন খাবার পরিবেশন করছে তখন নুহাস প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে তার দু চোখ ভরে উঠেছে অলিক স্বপ্নে। মেয়েটার প্রতি এই অনুভূতি তাকে কিছুটা দহনও দিচ্ছে। হুট করে অয়নের কণ্ঠ শোনা গেল। সে অপরাকে ডাকছে। বারান্দায় ছিল। কথা বলল, বাকিটা আমি দিচ্ছি। অপরা মাথা ঝাঁকিয়ে চলে গেল। এসে দেখলো অয়ন দাঁড়িয়ে। ডেকেছেন? অয়ন পেছনে ফিরল। এতে করে দুজনের দৃষ্টি একত্র হলো। ছেলেটার দৃষ্টি রক্তিম হয়ে আছে। ও দাঁত কিরমির করে বলল, এত বেশি বুঝতে বলেছে কে? কেন অতগুলো পুরুষ মানুষের মাঝে গিয়েছিলি? কে যেতে বলেছিল তোকে? কম্পিত হলো অপরা দেহ। ও জবাব দিতে পারল না। অয়ন বেশ রেগে আছে, তবে কণ্ঠস্বর নিচ্ছু। সহসাই মেয়েটির বাহু চেপে ধরল অয়ন। অসম্ভব রাগ মিশিয়ে বলল, লিসেন, তুই তখন 6 বছরের। আগুনে দুটো মানুষ দগ্ধ হয়ে যাচ্ছিল। আমি চেঁচামেচি করছিলাম। সেই ছোট্ট অবস্থাতেই তাদের বাঁচানোর উপায় খুঁজছিলাম। তবে দুটো ব্যক্তি কি বলেছিল মনে আছে? বলেছিল অপরাকে বাঁচাতে। কসম দিয়ে বলেছিল অপরাকে বাঁচাতে। আমার তখন বয়স কত? 13-14। ওইটুকু বয়সে আমার উপর দায়িত্ব উঠে গিয়েছিল, তোকে বাঁচানোর দায়িত্ব। তবে তোকে বাঁচাতে পারলেও দুটো মানুষকে বাঁচাতে পারলাম না আমি। কথাটা শেষ করে অপরার বাহু ছেড়ে দিল অয়ন। তার মাথা ভীষণ গরম হয়ে আছে। সেই দৃশ্য কল্পনা করলেই হৃদয়টা কেমন করে ওঠে। ও পুনরায় বলল, অপরা, তুমি আমার দায়িত্ব, যা আমি কিশোর বয়সে পেয়েছিলাম। তাই মনে রাখবে, আমার দায়িত্বের শতভাগ পূরণ করব আমি, সেটা তোমার পছন্দ হোক কিংবা না হোক।
কথা শেষ করেই চলে গেল অয়ন। আর সেদিকে তাকিয়ে অপরার চোখ থেকে এক বিন্দু জল নেমে এলো। শুধুই মনে হলো সেদিন যদি বাবা মায়ের ছায়াটা মাথা থেকে না সরে যেত, তবে গল্পটা অন্যরকম হলেও পারত।